তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি এখনো আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে, এখনো সে ওই হাসপাতালে আছে, উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি হেসে বলছে, ভাই ইয়েস উই মেড ইট। তো আমরা 65 জনকে গতকাল পঙ্গু হাসপাতালে আমরা ঘুরে ঘুরে প্রতিটি বেডে আমরা গিয়েছি এবং তাদের আর্তনাদ শুনেছি। আমরা হয়তো এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি, কেউ হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে নানা অ্যাডভাইস করছি, কেউ হয়তো কোনো কোনো জায়গায় যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা লালন করছি, কেউ কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা খুব প্রটোকল নিয়ে খুব ভালোভাবে থাকছি, নানা ধরনের বয়ান দিচ্ছি। কিন্তু যে মানুষটি আমি দেখেছি তার দুটি পা ছিন্ন ভিন্ন, রক্তে এখনো রক্ত জমাট হয়ে আছে, শরীর থেকে দুটি পা আলাদা হয়ে গিয়েছে, উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি হেসে বলছে, ভাই ইয়েস উই মেড ইট। হ্যাঁ ভাই, আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি। তো এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি এখনো আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে, এখনো সে ওই হাসপাতালে আছে, তারপরও সে স্বস্তির হাসি হাসছে, বিজয়ের হাসি হাসছে। তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান ঘটতে পারে? এটি অসম্ভব। হয়তো একটু সময় লেগেছে, কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে। যারা সরকারে আছেন, আমি বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সৌভাগ্য সকলের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হয়েছে, আমি বলেছি এবং ওনারাও কিন্তু আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এই দেশে পেয়েছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই। আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, তো সবাই অন্য বিদেশি বন্ধুরাও তারা স্বস্তি প্রকাশ করেন। তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন এবং এই বাংলাদেশের যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে কিছু কিছু খাপছাড় আপনারা অনেকেই বলেছেন, আমি এই এক সপ্তাহ থেকে আমার যেটা বুঝলো যে অনেক ছন্দপতন আছে। যেরকম মানুষের আকাঙ্ক্ষা, যদিও মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর, একটা হাই অ্যাম্বিশন বলতে যা বোঝায়, পাহাড় সমতুল্য মানুষ আকাঙ্ক্ষা করে ধারণ করে আছে, কারণ 15 বছর তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। কিন্তু মিনিমাম যাতে সবকিছুই যাতে মিনিমামটা অন্তত যাতে অ্যাড্রেস করা হয় সেটি আমরা সবাইকে বলেছি যে, এবং ক্যাটাগরিক্যালি যে প্রবলেমটা কোথায় এবং সলভটা কোথায়। আপনারাও আমি মনে করি যে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তাদেরও আরও বেশি ইন্টারাকশন করা উচিত এবং যারা সিভিল সোসাইটি নেতৃবৃন্দ আছেন, পলিটিক্যাল পার্টিজ আছেন, তাদের সরাসরি আমার মনে হয় যে বিভিন্ন ইস্যুতে ক্যাটাগরিক্যালি যেই প্রবলেমগুলি আপনারা মনে করছেন সেগুলি পাবলিকলি তো বললেন, কিন্তু প্রাইভেটলিও আপনারা আমার মনে হয় চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে ওনারা কিন্তু খুব বেশি যে এমন কঠিন না যে ওনাদের অ্যাক্সেস পাওয়া যায় না বা বলা যায় না, আমি অন্তত এটা মনে করি না। তো সেটা অ্যাক্সেস করা উচিত, আপনাদের তরফ থেকে সেটা বলা উচিত। এতদিন আপনাদের যে প্রায় 266 জন সাংবাদিক আহত হয়েছেন, তাদের ডাটাবেজ আপনাদের থাকা উচিত, কে কোথায় নিহত হচ্ছে সেটার একটা থাকা উচিত, তাদের পরিবার কিভাবে চলছে। এটি প্রেস ক্লাবের তো এটাই কাজ, যে এই প্রেস ক্লাব হচ্ছে এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম, আমরা যদি বলি BFUJ বলেন, DUJ বলেন। সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা, কেবল নিজের স্বার্থ নয়, নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম, প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা। সবাই যদি আগায় তাহলেই সমাজ এগোবে। আমি হয়তো একটি বড় জায়গায় থাকলাম কিন্তু আমার সমাজটা এগুলো না, আমার সহকর্মীটা ভালো থাকলো না, তাদের আমার এই ভালো থাকাটার কোনো অর্থ নেই। আমরা জানি অনেকেই বেকার হয়েছেন দীর্ঘ 15 বছর, যেটি এই সবুজ ভাই বলেছেন, আব্দুল্লাহ ভাই বলেছেন, শিকদার ভাই বলেছেন, অনেকেই বলেছেন, ইলিয়াস খান বলেছেন, মোরসালিন নোমানি, যে মানুষ তাদের এমনও আমি শুনেছি, আমি যখন ওইখানে ছিলাম অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হতো, সেখানেও আমরা ছোট পরিসরে আমরা একটু উপহার দেওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে ঈদের সময়। তো আমরা দেখতাম যে অনেকে ঈদের সেমাই কেনার পর্যন্ত অন্তত নামি দামি সাংবাদিক ছিলেন, কিন্তু ঈদের কেনাকাটা করার মতো সামর্থ্য তাদের ছিল না, চাকরি ছিল না, দীর্ঘকাল তাদের চাকরি নাই। তো আমি মনে করি সবাইকে মিলে একটা যাদের মানে দীর্ঘদিন যাবৎ তাদের প্রফেশনে নাই, চাকরি নাই, সবার একটা তালিকা করে একটা যেখানে যেখানে এখনো সে যে দোসররা আছে, আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নই, বাট ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রফেশনালস
সাংবাদিকদের যাতে জায়গা হয় এবং যারা দীর্ঘকাল চাকরি বঞ্চিত তারা যাতে ন্যায্য পাওনা পায় এবং তারা যাতে ওই দায়িত্ব নিতে পারে। এই জন্য আমি মনে করি যে তালিকা করে দরকার হলে সরকারের যে উপদেষ্টা আছে তথ্য উপদেষ্টার মাধ্যমে অথবা যে মালিকানা আছে তাদের সরাসরি একটা তালিকাগুলো করে তাদেরকে দিতে হবে এবং প্রত্যেককে এটা তাদের হক, ন্যায্য অধিকার, তারা তাদের চাকরি যাতে ফেরত পায় এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত চালু হয় এবং সেখানে যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যাতে এই প্রতিষ্ঠানগুলো না